কেউ যদি মনে করে, শুভেন্দু অধিকারী যদি মনে করে, সুজন চক্রবর্তী যদি মনে করে, মমতা ব্যানার্জি যদি মনে করে, অধীর বাবু যদি মনে করে আইএসএফকে তারা তাদের পকেটে নিয়ে ঘুরবে, এই স্বপ্ন তাদের বৃথা হবে। আইএসএফ স্বতন্ত্র দল। আইএসএফ না মোহাম্মদ সেলিম সাহেবের কথাতে চলবে, না মমতা ব্যানার্জির কথাতে চলবে, না অধীর রঞ্জনের কথাতে চলবে, না আপনার শুভেন্দু অধিকারীর কথাতে চলবে। কারো কথাই আইএসএফ চলবে না। আইএসএফের চলার পথটা হচ্ছে সোজা এগিয়ে যাবে, মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবে। এই চলার পথে যদি লাইক মাইন্ডেড কেউ আসে তাদেরকে সাথে করে নিয়ে চলবো, কিন্তু চলতে গিয়ে যদি কেউ আমাকে সাইড চাপে তাকে আমরা পাত্তা দেব না। আমরা আমাদের মতো এগিয়ে যাবো, সে সাইড চাপে সে পেছনে থেকে যাবে। এখন কষ্ট হচ্ছে না অনেকের? কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই ভাই। আমরা আমাদের মতো লড়াই করব বলেছিলাম বারবার, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন, কিন্তু কি দেখলাম? ঠিক তার উল্টো টাইম। তারা রাগ হচ্ছে না তো? রাগ হলে আমার কিছু যায় আসে না। কে খুশি হবে কে রাগ হবে ওর জন্য আমি রাজনীতির ময়দানে আসিনি, বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি বঞ্চিত মানুষের কথা বলতে। আমি এসেছি চোপড়াতে আমার আদিবাসী মা বাপ ভাই বোনেদের উপর অত্যাচার হয়েছিল, তাদের পাশে দাঁড়িয়েছি। কেন অত্যাচার হলো সেই কথাটা আইনসভার মধ্যে তুলে ধরার জন্য এসেছি। আমি এসেছি আমার পুরুলিয়াতে জনজাতি উপজাতিদের ওপরে তাদের জমি জায়গা কেড়ে নিয়ে হচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য আমি এসেছি। আমি এসেছি দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় কেন বিক্রি হয়ে যাচ্ছে তার প্রতিবাদ করার জন্য আমি এসেছি। আমি এসেছি ওয়াকফ সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়, এই সরকারের আমলে এসে সব থেকে বেশি বিক্রি হয়ে যাচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য এসেছি। সুতরাং কি আমাকে ভালো বললো কি আমাকে খারাপ বললো আমার দেখার দরকার নাই। আমি আমার লক্ষ্যে অবিচল থেকে আমি এর প্রতিবাদ করে যাব। আর এইগুলো বলছি বলি যে প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি এই কাকলি দিদির মাধ্যমে, মমতা ব্যানার্জির কাছে, কাকলি দিদির মাধ্যমে অভিষেক ব্যানার্জিদের কাছে উত্তর দিতে পারছে না। তখন কি বলছে? বেটাকে জেলে রাখ। কি করেছে? আমাকে 42 দিন জেল খাটিয়েছিল। কিছু করতে পেরেছে? পাই না। আমি প্রশ্ন করে উত্তর দিতে পারে না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আপনি এত দলিতকে ভালোবাসেন, এত আদিবাসীকে ভালোবাসেন বলছেন, দলিত আদিবাসীদের কোটাতে নন দলিত আদিবাসীরা কজন চাকরি করছে, কজনের চাকরি বাতিল করেছেন, কজনের সার্টিফিকেট ধরেছেন, কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন, তার তথ্যটা দিন তো। মন্ত্রী উত্তর দিতে পারেনি, বলেছিল পরে দেবো, আজও তিনি দেয়নি। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আপনার আমার বাড়ির যে সন্তানগুলো ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, এখানে কাজ না থাকার ফলে আমি মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের রাজ্যের কত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তার ডেটাটা দেন তো, তথ্যটা দিন তো। দিতে পারেনি, মাথা হ্যাট হয়ে যায়। নওশাদ সিদ্দিকীর প্রশ্নের উত্তর দিতে পারে না, সেই জন্য কী বলছে? বেটাকে জেলে রাখ। তবে আপনাদের বলে যাই, মানুষের হয়ে কথা বলবো, কৃষকের হয়ে কথা বলবো, শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবো, দলিতের হয়ে কথা বলবো, আদিবাসীর হয়ে কথা বলবো, মুসলিমদের হয়ে কথা বলবো, উচ্চবর্ণের কোনো মানুষ বঞ্চিত হলে তার হয়ে কথা বলবো। এই কথা বলার জন্য যদি একবার কেন 100 বার জেলে যেতে হয়, নওশাদ সিদ্দিকী 100 বার জেলে যেতে প্রস্তুত আছে, কোনো কারো কাছে মাথা নত করবে না। আমার একটা লাভ হয়েছিল 42 দিন জেলে গিয়ে, কি জানেন? অনেক জ্ঞান হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমার দাঁতের, আমি ওই বরাবর একটু মিষ্টি খেতে পছন্দ করি, চকলেট হ্যান ত্যান এগুলোই বেশি খাই। ওই পান তেরেঙ্গা গুটখা আমার দ্বারাই হয় না। ওই খেয়ে খেয়ে নাকি জানি না দাঁতের আমার সমস্যা হয়েছিল, সময় পাইনি কীভাবে ট্রিটমেন্ট করব। যে ডক্টরের কাছে গিয়েছিলাম বেসরকারিতে একটা, সে আমাকে প্রথম শর্ত দিয়েছিল, আপনি আমাকে কথা দিন আমি যেই দিন ডেট দেবো আপনি এসে চিকিৎসা করাবেন, তাহলে আপনার আমি চিকিৎসা করবো, নাহলে করবো না। আমি বলেছি ঠিক আছে, কিন্তু কতদিন টাইম লাগবে? বলেছিল 15 দিন। আমি বললাম 15 দিনে হবে না, ওটা মাসখানেক টাইম নিন, যখন ডেট চাইবেন 2টো করে ডেট দিতে হবে, একটা ডেট মিস করলে অন্যটাতে আমি শিওর আসবো। তারপরেও সত্যি বলছি আমি ঠিকঠাক মেনটেন করতে পারিনি। যখন আমাকে ধরে জেলের মধ্যে নিয়ে গেল কলকাতা সেন্ট্রাল লকআপে, তারপরে কোর্টে তুললো, কদিনের ঠিক যে পিসি দিয়েছিল। আমি একটা অফিসারকে জিজ্ঞাসা করলাম, স্যার কি মনে হচ্ছে? নাম তো বলা যাবে না অফিসারদের, বললে তো বিপদ। এই এখানে যারা পুলিশ বন্ধুরা আছেন, আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়, কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও এত ওপরতলার চাপ সঠিক তারা কাজ করতে পারে না। কিন্তু যারা কাজ করতে পারে না তাদের ব্যর্থতা, সিট দ্বারা খাড়া রাখতে হবে, সোজা রাখতে হবে। সিট দ্বারা সোজা রেখে কোনো পুলিশ বন্ধুর ওপরে যদি কোনো অন্যায় হয় আমরা তাদের পাশে থাকি, তাদের হয়ে আমরা লড়াই করব। কি ভাই? তো আমি এক অফিসারের সাথে কথা বলছিলাম, সাহেব কি মনে হচ্ছে? বলল যতটুকু ভেতরকারে খবর পাচ্ছি আপনাকে মনে হচ্ছে একটু বেশি দিন রাখতে পারে। আমি বুঝতে পারলাম যে আমার আর ভাব ভালো নয়।
আমি কি বললাম, তার মধ্যে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। তো আমি বললাম আমার দাঁতের ট্রিটমেন্ট করতে হবে। যে একটা অনেক কটাই ভালো পেয়েছি জেলে গিয়ে, একটা ভালো পাওয়ার মধ্যে আমার বাঁদিকে দাঁতের আমি ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম। আমি এই জায়গা থেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। আপনাদের জন্য অন্তত আমার একটা দাঁতের ট্রিটমেন্ট হয়ে গিয়েছিল। আর একটা দেখুন এখনও বাকি আছে, যে 1 বছর হয়ে গেল তো ভাই, 1 বছর হয়ে গেলে এখনও কিন্তু সময় করে উঠতে পারেনি। আর একবার যদি নিয়ে যায় এটা করে নেবো আমি। তো জেল খাটার আমি ভয় পাই না। আপনাদের বলবো যারা উপস্থিত হয়েছেন, নির্দ্বিধায় নির্বিঘ্নে জুন মাসের 1 তারিখে সকাল সকাল গিয়ে খামচিহ্নে ভোটে খামচিহ্ন প্রেস বাটনকে প্রেস করে বিপুল ভোটে জয়যুক্ত করে তাপসদাকে পার্লামেন্টে পাঠান। তাপসদা পার্লামেন্টে যাবে। জনগণ কার কাজ কি? আচ্ছা, আর 5 থেকে 7 মিনিট বক্তব্য দেবো ভাই, টাইমও হয়ে আসছে, অসুবিধা হবে না তো কারো? হ্যাঁ, আপনাদের বলি, আপনারা ভুলে যাবেন না 2019 সালে কি বলেছিল, সিএকে আটকাতে ভোট দিন তৃণমূলকে, তাই তো? তাই তো ভাই, পার্লামেন্টে যখন ভোটাভুটি হয়েছিল আমরা 8টা এমপির নাম শুনেছি যারা ভোট দেয়নি, কিন্তু বাকি তৃণমূলের এমপিদের কি ভূমিকা ছিল এটা কেউ জানেন? এই কাকুলিদির কি ভূমিকা ছিল একটু জানেন? একটু খোঁজ নিয়ে দেখবেন। এরা তো প্রকাশ্যে ভোট না দেওয়া থেকে বিরত ছিল। এরা ভোট দেয়নি, কেন্দ্রীয় সরকারের বিলের বিপক্ষে ভোট দেয়নি। কিন্তু দুঃখের বিষয়, খোঁজ নিয়ে দেখুন যারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেছিল এই কাকলিদি বিজেপির পক্ষে ভোটটা দিয়েছিল না বিজেপির বিপক্ষে ভোটটা দিয়েছিল, এটা কাকলিদিকেই জিজ্ঞাসা করুন, উত্তর দেবে। আমার তো মনে হয় মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ একজন কাকলিদি যদি বিজেপির বিপক্ষে ভোট দেয় তাহলে ভাইপোকে তুলে নিয়ে চলে যাবে। সেই ভাইপোকে বাঁচানোর জন্য কাকলিদিদের মতো যারা আছে তাদেরকে হয়তো বিজেপির পক্ষে ভোট দেওয়া করিয়েছিল। কারণ তথ্য বলছে যে ভোটগুলো পড়েছে তাদের কাউন্টিংয়ের বেশি ভোট পড়েছে। বুঝতে পারছেন তো? তার মানে তাই আগামী দিনে আপনাদের অভাব অভিযোগ, একটা এমপির কাজ কি? আপনাদের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো পার্লামেন্টে জানানো, সেখানে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদেরকে জানাবে স্পিকার স্যারের মাধ্যমে। সেই ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কাজ কি হবে? এই সমস্যাগুলোকে সমাধান করা। আর কি কাজ? আপনারা ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছেন, যে সরকার চলছে সেই সরকারের কাজ কি হবে? জনগণের উদ্দেশ্যে বিল নিয়ে আসা, বা কোনো বিল আছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করা, সংযোজন করা বা বিয়োজন করা, বা এই কাজ, সেই কাজ যদি জনগণের পক্ষে হয় তাহলে আমাদের তাপসবাবু গিয়ে তার পক্ষে আরও ভালো করে কিভাবে হয় তার জন্য সওয়াল করবে। আর বিল যদি এই কৃষকদের বিরুদ্ধে যায়, বিভাজনের মতো বিল নিয়ে আসে, তালাকের বিরুদ্ধে যে ধরনের ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিয়ে বিল নিয়ে আসার চেষ্টা করেছে, বা আগামী দিনে যদি এই ধরনের কোনো বিল নিয়ে আসে যেটা জনগণের বিপক্ষে যাবে, কর্পোরেটদের স্বার্থে যদি বিল নিয়ে আসে, তার চূড়ান্ত বিরোধিতা করার জন্য আপনাদের বলবো তাপসবাবুকে আপনারা পার্লামেন্টে পাঠান। আর কি কাজ হবে? যে পলিসি শাসক বা অন্য বিরোধী দলের আইডিয়াতে নাই, সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য বা সেই পলিসির আমরা প্রস্তাব পার্লামেন্টে রাখবো। তাই আপনাদের বলবো আপনারা ডিসাইড করুন। অনেকে ভাবছেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে। আমি আপনাদের বলবো 2019 সালে এই ভুল আপনারা করেছেন। বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিলেন, কিন্তু এরা সুকৌশলে এই বিজেমূল সিট ভাগ করে বিজেপিকে বরঞ্চ আরও 18টা সিট দিয়ে, রাজ্যে বিজেপি সেই অর্থে ছিল না, রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে আসলো। 2021 সালে আবার বাইনারি পলিটিক্স করলো, বিজেপি তৃণমূল ছাড়া নাকি এই রাজ্যে আরও কোনো দল নয়, বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকেই ভোট দিতে হবে, আর তৃণমূলের অত্যাচারে নাকি বিজেপিকে বেছে নিতে হবে। এই একটা হাওয়া তৈরি করে দিল। এই হাওয়ার ফলে অনেকে মানুষ ভুল বুঝে এই বাইনারিকে ধরতে না পেরে সারা রাজ্যের মানুষ কি করলো? কেউ ভাবলো যে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচলে বিজেপিকে ধরলে ভালো হবে, আর কেউ ভাবলো বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলই নাকি গ্রহণ করতে হবে। দিনের শেষে আমরা কি দেখলাম? এই বিজেমূল সরকার আর বিরোধী জায়গাটা ধরে নিল। আপনার এলাকাতে বিজেপিকে নিয়ে চলে আসলো। ধন্যবাদ জানাবো ভাঙড়বাসীকে। এই বাইনারির বাইরে গিয়ে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আইনসভার মধ্যে পাঠিয়েছে। একটাকে পাঠিয়েই কিন্তু বাকি 293টার বুঝতে পারছে ভাঙড় কি ছুঁচোবাজি ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তো আগামী দিনে বারাসাত থেকে আমাদের পাঠাতে হবে।
একটাই যদি 293 গিয়ে হিলিয়ে দিতে পারি, এত বাচ্চা ছেলে যদি এত সিনিয়র মোস্ট লোক যদি পার্লামেন্টের মধ্যে যায়, ধর্মনিরপেক্ষ মানুষ, জীবনের অর্ধেক শতকেও বেশি সম্পত্তি মানুষের স্বার্থে ব্যয় করে দিয়েছে, তাহলে ইনি গেলে কি হবে বুঝতে পারছেন তো ভাই? কি হবে? অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। তাই আপনাদেরকে বলবো, আপনারা পার্লামেন্টের মধ্যে পাঠান আপনাদের মূল্যবান ভোট দিয়ে। এখানে যে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন, প্রায় 5-7 হাজার মানুষ আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শুধু সমর্থক বা ভোটার থাকলে হবে না, আপনাদেরকেও গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আমাদের পার্লামেন্টে তাপসবাবুকে পাঠানোর দায়িত্ব আপনাদের তুলে নিতে হবে। এখান থেকে ফিরে যাবেন, এক একজন দায়িত্ব নিয়ে কমসে কম 10টা ভোটারকে বিজেপি, তৃণমূল তথা বিজেমূল থেকে মাইনাস করে খাম চিহ্নের পক্ষে আনতে হবে আগামী জুন মাসের 1 তারিখে, যাতে করে আপনারা দায়িত্ব নিয়ে কম করে 10টা ভোটারকে বিজেপি, তৃণমূল থেকে মাইনাস করে খাম চিহ্নে আনা যায়, তার দায়িত্ব নিতে হবে। হবে ভাই? হবে? তাহলে আজ থেকে আপনাদেরকে দায়িত্বশীল কর্মীর ভূমিকা পালন করতে হবে। আপনারা ভোটার সমর্থক শুধু থাকলে হবে না।